আচ্ছা, তোমরা কম বেশি সবাই জানো আমি এখন ফাইনাল ডেস্টিনেশন মুভির প্রত্যেকটা পার্ট পরপর এক্সপ্লেন করছি। তো পার্ট 1, 2 এবং পার্ট 5 এক্সপ্লেন করে দিয়েছি। যারা এখনও দেখোনি তারা প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো। আজকে এক্সপ্লেন করবো 2006 সালে মুক্তি পাওয়া ফাইনাল ডেস্টিনেশন 3 মুভিটা। ভিডিওটা শুরু করার আগে শুধু এটুকুই বলে দিই, যারা এমন ধরনের মুভি দেখতে একটু ভয় করো তারা স্কিপ করতে পারো। যদিও আমি সমস্ত ভয়ানক দৃশ্য ব্লার করেই ফাইনাল এডিটে রেখেছি, সুতরাং তোমরা সুন্দরভাবে ভিডিওটা এনজয় করতে পারবে, চিন্তার কোনো কারণ নেই। তাহলে চলো দেখা যাক এই মুভিতে কেমন সব চমক অপেক্ষা করছে। গল্পের শুরুতেই আমরা বেশ কিছু বন্ধু বান্ধবকে দেখি যারা একটি মেলায় ঘুরতে গেছে। তাদের মধ্যে একটি মেয়ে অর্থাৎ ওয়েন্ডি সবার ফটো তুলছিল, যদিও তার এমন ধরনের রাইড একটু ভয় লাগে। আমরা এখানে কেভিন, জেসন এবং ক্যারিকেও একটি রাইড চড়তে দেখি। এরপর তারা চারজন ঠিক করে যে রোলার কোস্টারে চড়বে। তবে হঠাৎ কেভিনের খিদে পাওয়ায় সবাই একটা রেস্টুরেন্টে ঢুকে প্রথমে খাওয়ার সিদ্ধান্ত নেয়। এদিকে ওয়েন্ডির মনে কিছু একটা খটকা তখন থেকেই লাগছিল ওই রোলার কোস্টারের দিকে যখনই তাকাচ্ছে। যাই হোক, তারা সকলে একটা জায়গায় খেতে আসে এবং আবারও ওয়েন্ডির ক্যামেরা নিয়ে সবাই ফটো তুলতে থাকে। এদিকে কেভিন তার ক্যামেরা নিয়ে কিছু মেয়েদের অদ্ভুত ফটো তুলতে শুরু করে, যেটা তারা একেবারেই পছন্দ করছিল না। এবার যখন তারা দুজন খাবার আনতে যায় তখন ক্যারি ওয়েন্ডিকে জানায়, কলেজটা শেষ হলেই আমি ক্যাবিনের সঙ্গে সব সম্পর্ক ভেঙে দেবো, তুমি যেন এখনই কাউকে কিছু বলো না। একটু বাদে এই দুই বোন অ্যাসলি এবং অ্যাসলিনকে আমরা একটি ওয়াটার গেম খেলতে দেখি, যেটাতে জিতে তারা একটা বড় গিফটও পায়। সেটার ফটো ওয়েন্ডি ক্যামেরা বন্দি করে। ফটো তুলতে তুলতে সে হঠাৎ দেখে তার ছোট বোন সেই মেলায় ঘুরতে এসেছে। সেটা দেখে ওয়েন্ডি একটু স্বাভাবিকভাবেই রেগে যায়, কারণ তার বোন বাড়িতে কিছু না বলেই এখানে চলে এসেছিল। এরপর তাদেরই কলেজের এক ছেলে লুইস যে গেমটা খেলছিল সেখানেও গিয়ে একটা ফটো তুলে নেয়। তবে কোথাও না কোথাও ওয়েন্ডির সেই রোলার কোস্টারটা দেখেই বারবার মনে কেমন একটা ভয় লাগছিল। খাওয়া দাওয়া সেরে রোলার কোস্টারে প্রবেশ করার আগে ওয়েন্ডির বয়ফ্রেন্ড জেসন নিজের একটা ফটো তুলে দিতে বলে, কিন্তু ওয়েন্ডি জানায় তার মনে হচ্ছে এই সব কিছু যেন আগে একবার ঘটে গেছে, আর তাছাড়া তার একটু ভয়ও লাগছে রোলার কোস্টারে উঠতে। কিন্তু জেসন তার সাহস বাড়ায় এবং তাকে সেখানে যাওয়ার জন্য রাজি করিয়ে নেয়। অপরদিকে ফ্র্যাঙ্কি নামের একটি সিনিয়র ছেলে এই দুটি মেয়ের পেছনে গুরুর করতে থাকে, যেটা তারা একেবারেই পছন্দ করে না। তারা বারবার মানা করা সত্ত্বেও সে ক্যামেরা নিয়ে তাদের ভিডিও করছিল। এরপর তারা সকলে রোলার কোস্টারে ওঠার জন্য একদম ভেতরে চলে আসে। আর যখন তারা লাইনে দাঁড়িয়েছিল তখন ইয়ান এবং এরিন এদের সামনে রোলার কোস্টার নিয়ে কিছু প্র্যাকটিক্যাল কথা বলায় ওয়েন্ডি আরো একটু ঘাবড়ে যায়। যাই হোক, এরপর তাদের চারজনকে সামনের দিকে বসার জন্য বলা হয়, কিন্তু ওয়েন্ডি জানায় ট্র্যাক দেখে তার একটু ভয় লাগছে, তাই সে পেছনেই বসবে। কিন্তু সে তার বয়ফ্রেন্ডকে জানায় যে আমার জন্য তোমাকে পেছনে বসতে হবে না, তুমি সামনেই বসো। তাই সামনের দিকে জেসন এবং ক্যারি বসার জন্য যায় এবং পেছনের দিকে চলে আসে ওয়েন্ডি এবং কেভিন। তবে তারা ঢুকতে যাওয়ার আগেই ফ্র্যাঙ্কি নামের ছেলেটা দৌড়ে এসে সেখানে বসে পড়ে, কারণ তার সামনের সিটে অ্যাসলি এবং অ্যাসলিন এই দুটি বোন বসেছিল, মানে আবারও তাদের ওই বিরক্ত করার জন্য। যাই হোক, তারা আর কোনো ঝামেলা না করে আবারও একটা পেছনের সিটে গিয়ে বসে পড়ে। এবার ওয়েন্ডি আবারও ক্যামেরা নিয়ে একটা ফটো তুলতে গেলে এক গাইড এসে তাকে মানা করে এবং জানায় এই রাইডে কোনো রকম ক্যামেরা বা ভারী বস্তু নিয়ে যাওয়া নিষিদ্ধ। তাই কেভিন সেটা তার পকেটে রেখে দেয়। এটা দেখে ফ্র্যাঙ্কিও নিজের ভিডিও ক্যামেরাটা তখন লুকিয়ে নেয়। এদিকে কেভিন হঠাৎ দেখে তার হাতে কোনো এক ব্যক্তির খাওয়ার চুইনগাম লেগে গেছে, আর ঠিক এরপরেই তাদের রাইড শুরুও করে দেওয়া হয়। রাইডের শুরুতে ভীষণ এক্সাইটেড থাকে সকলেই, তবে ওয়েন্ডি একটু ভয় পেয়ে থাকায় কেভিন বলে ভয়ের কিছু নেই, একবার রাইড করলে সব ভয় কেটে যাবে। তবুও তার মনে কিছু একটা ভয় সমানে কাজ করছিল। এদিকে আবারও সেই ফ্র্যাঙ্কি নামক ছেলেটি ক্যামেরা বের করে ওই মেয়ে দুটির ভিডিও করতে শুরু করে। যদিও রাইডের সময় ক্যামেরা বের করতে বারবার তাকে মানা করে দেওয়া হয়েছিল, তবুও সে কোনো কথা শোনে না। এরপর রোলার কোস্টার তার ফুল স্পিডে চলে যায় এবং বাকি সবাই আনন্দের সাথে রাইড এনজয় করতে থাকে। একই সাথে আমরা লক্ষ্য করি রাইডের মেশিন থেকে কিছু একটা লিকুইড লিক করছে। এদিকে ফ্র্যাঙ্কি ক্যামেরা নিয়ে ওই মেয়ে দুটিকে বিরক্ত করায় তাদের হাতের ঝাপটায় ক্যামেরাটা হাত থেকে নিচের দিকে রোলার কোস্টারের ট্র্যাকের উপর পড়ে যায়। তারপর বেশ খানিকটা ঘুরে এসে যখন রোলারটা ওই ট্র্যাকের উপর দিয়ে যায় তখন ক্যামেরার কারণে ট্র্যাকের ওই লিকুইড পাইপটা আরো বেশি ফেটে যায়, যার ফলে রোলার কোস্টারের সমস্ত সেফটি বেল্ট খুলে যেতে শুরু করে এবং স্পিডও অত্যন্ত বেশি বেড়ে যায়। এবার ওই অবস্থায় এদের চেঁচানোর শব্দ শুনেও কেউ বুঝতে পারতো না যে তারা সাহায্যের জন্য চিৎকার করছে। একটু বাদে স্ক্রু আলগা হয়ে যাওয়ায় রোলার কোস্টারের প্রথম ভাগ ছিঁড়ে নিচে পড়ে যায় এবং জেসন, ক্যারি সহ বেশ কয়েকজনের মৃত্যু হয়। একটু পেছনে থাকা লুইস নামের ছেলেটি বেশ কিছুক্ষণ ঝুলে থাকতে পারলেও রোলার কোস্টার এতটাই দ্রুত যাচ্ছিল যে কেভিন তাকেও বাঁচাতে পারেনি। এরপর বেঁচে ছিল মাত্র চারজন, ইয়ান, এরিন, ওয়েন্ডি এবং কেভিন। এবার বেশ খানিকটা পরে তাদের রোলার কোস্টারটা যখন উল্টো হয়ে নিচের দিকে মাথা ঝুলতে থাকে, কিছুক্ষণ পর ইয়ান এবং এরিন দুজনই হাত ছেড়ে সেখান থেকে পড়ে মারা যায়। এদিকে এরা তো কোনো মতেই হাল ছাড়তে রাজি না। কেভিন বলে শক্ত করে ধরে থাকো, এটা আবারও নিচের দিকে যাবে। কিছুক্ষণ পর সেটা গড়িয়ে আবার দ্রুত গতিতে নিচের দিকে নামতেও থাকে। তখন আগে থেকে সামনের দিকে বেরিয়ে থাকা একটা লোহার রড লেগে কেভিনের মাঝখান থেকে শরীরটা আলাদা হয়ে যায় এবং সবশেষে আরো একটি নড়বড়ে জায়গা থেকে রোলার কোস্টারটি ভেঙে সম্পূর্ণ নিচে পড়ে যাওয়ায় ওয়েন্ডিও মারা যায়। এবার হঠাৎ আমরা দেখি ওই পুরো বিষয়টা ওয়েন্ডি তার মনের মধ্যে দেখতে পাচ্ছিল। অর্থাৎ আমরা আবারও বর্তমান সময় ফিরে আসি। এরপর তো সে অত্যন্ত চিৎকার করতে থাকে। বিশেষ করে কেভিনের হাতে ওই চুইনগাম দেখে সে একেবারে নিশ্চিত হয়ে যায় যে তার দেখা দুর্ঘটনা সত্যি হতে চলেছে। সে চিৎকার করে বলে যে এক্ষুনি এটা খুলে দাও, আমি বেরোতে চাই, কারণ এই রাইডে খুব বড় একটা দুর্ঘটনা হতে চলেছে। এই পরিস্থিতিতে ওখানকার ম্যানেজার বেরিয়ে এসে বলে পেছনের সেকশনটা শুধু খোলো এবং ওদের বেরোতে দাও। বেরোনোর পর ম্যানেজার ওয়েন্ডির কাছ থেকে জানতে চাইলে
সেই বিষয়টা জানায়। এদিকে বাকি প্যাসেঞ্জারের মধ্যে লুইস অধৈর্য হয়ে চেঁচামেচি করায় সেখানে আরও কয়েকজনের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ে। তাই পেছনের সেকশনের সকলকেই সেখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য বলে। যদিও একদম সামনের সারিতে বসে থাকা জেসন এবং ক্যারি বেরোতে চাইলেও ম্যানেজারের আদেশ না থাকায় তাদের ওখান থেকে বেরোতে দেওয়া হয় না। এবার এদের সকলকে সেখান থেকে বের করে দেওয়ার পর ওই রাইড পুনরায় চালু করে দেওয়া হয়। বাইরে বেরোনোর পর ওয়েন্ডির মনে পড়ে তার বয়ফ্রেন্ড সামনে এখনো বসে আছে, তাই সে দৌড়ে গিয়ে আবারও রাইড বন্ধ করার কথা বললে ম্যানেজার এবার তাকে জোর করে ধরে সেখান থেকে টেনে বের করে নিয়ে আসে এবং বলে, তুমি ইচ্ছে করে বাকিদের মজা নষ্ট করতে চাইছো। এই কথা শেষ হওয়ার আগেই তারা লক্ষ্য করে ওপরের ট্র্যাক ভেঙে পুরো রোলার কোস্টার নিচে পড়ে যায় এবং সকল প্যাসেঞ্জার সেখানেই মৃত্যু হয়। এবার এই দুর্ঘটনার পর একদিন ওয়েন্ডি কলেজে আসে তার লকার থেকে কিছু জিনিস এবং জেসনের কিছু স্মৃতি সেখান থেকে বের করে নেওয়ার জন্য। তবে সামনে রাখা মৃত সকল ছাত্রছাত্রীদের ফটো দেখে সে দাঁড়িয়ে পড়ে। একটু বাদে পাশ থেকে কেভিন তাকে দেখে ডাকলে সে দাঁড়াতে চায় না। তার পেছনে কেভিন কিছুটা ছুটে এসে জানতে চায়, গ্র্যাজুয়েশন পার্টিতে আসছো তো, অন্তত জেসন আর ক্যারির জন্য এটা করো, তারা হয়তো খুশি হবে। কিন্তু ওয়েন্ডি জানায়, তারাই যখন বেঁচে নেই আমি কোনো পার্টিতেই আর যাবো না, বিশেষ করে গ্র্যাজুয়েশন পার্টিতে তো একদমই নয়। কেভিন বলে, ঠিক আছে তাহলে আমরা দুজনই যাই চলো। তখন ওয়েন্ডি জানিয়ে দেয়, তুমি যদি ক্যারির বন্ধু না হতে তাহলে তো তোমার সঙ্গে আমি কোনোদিন কথাই বলতাম না, কারণ ব্যক্তিগতভাবে তোমায় আমি একেবারেই পছন্দ করতাম না। এই বলে সে সেখান থেকে চলে আসে। একটু এগোতেই সেই দুই বোন অর্থাৎ অ্যাশলি এবং অ্যাশলিন তাকে জিজ্ঞাসা করে, গ্র্যাজুয়েশন পার্টিতে তোমাকে নিশ্চয়ই আসতে হবে, আর আজকে আমরা ট্যানিং সেলুনে যাচ্ছি, তুমি কি আসতে চাও? তাহলে এই নাও আমাদের নাম্বার। যদিও এই সব কিছু ওয়েন্ডির কাছে ভীষণ বিরক্তকর লাগছিল এবং সে রেগেও যাচ্ছিল। ফাইনালি সে যখন পার্কিং লটের দিকে আসে তখন কেভিন আবারও ছুটে এসে তাকে কিছু বলতে চায়, কিন্তু সে কিছু না শুনে গাড়িতে উঠে পড়ে। তবুও কেভিন জানায়, আমি ইন্টারনেটে রিসার্চ করে দেখলাম এর আগেও একদল কলেজের ছেলে মেয়ে এমনইভাবে ওয়াইনের একটি প্লেন ক্র্যাশ থেকে বেঁচে গিয়েছিল, আর অ্যালেক্স নামের একটি ছেলে তোমার মতোই এমন সব ঘটনা আগে থেকে দেখতে পেয়েছিল। শুনেছি তার ওই দুর্ঘটনায় বেঁচে যাওয়ার পরেও শেষ রক্ষা কারোরই হয়নি, তারা একে একে সকলেই কোনো না কোনো দুর্ঘটনায় মারা যায়। তবে ওই মানসিক অবস্থায় ওয়েন্ডি তার কোনো কথাই বিশ্বাস করতে রাজি না এবং সে সেখান থেকে চলে যায়। বাড়ি ফিরে ওয়েন্ডি মন মরা হয়ে বসে থাকে। এমন সময় তার বোন জুলি হঠাৎ এসে তার উপর চেঁচিয়ে জানায়, এই ব্রেসলেটটা আমায় আমার দিদা দিয়েছিল, সেটাও তুমি রেখেছো? তখন ওয়েন্ডি জানায়, আমি ভীষণভাবে চিন্তায় আছি, আর এখন তুমি ছাড়া এই কথাগুলো বলার মতো আমার কেউই নেই। আসলে সেই দুর্ঘটনার পর থেকে আমি নিজেকে খুব দোষী বলে মনে করছি, আমি চাইলে সেদিনকে হয়তো তাদের সকলকেই বাঁচাতে পারতাম। এসব কথা শুনে জুলি ওয়েন্ডিকে সেই ব্রেসলেটটা আবারও ফিরিয়ে দেয় এবং আবদার করে বলে, আমি আজকে গ্র্যাজুয়েশন পার্টিতে যাচ্ছি, তাই তোমার ক্যামেরাটা দাও, ওখানে প্রচুর ফটো তুলবো। তখন ওয়েন্ডি জানায়, ঠিক আছে আমি এটা চার্জ দিয়ে রাখছি, তুমি রেডি হয়ে যাওয়ার সময় নিয়ে যাও। এই বলে সে যখন ক্যামেরায় স্টোর থাকা বাকি ফটোগুলো কম্পিউটারে নিচ্ছিল তখন সেদিন মেলায় তোলা প্রচুর ফটো তার সামনে আসে। ফটোগুলো দেখতে দেখতে বেশ কিছু সন্দেহজনক জিনিস তার চোখে পড়ে। তখন সে কোনো একটা বাহানা করে তার ফোনকে জানিয়ে দেয় যে ব্যাটারিটা আপাতত শেষ হয়ে গেছে ক্যামেরার, তুমি এমনি চলে যাও পার্টিতে। এই কথা বলার পর সে ফটোগুলো ভালো করে গভীরভাবে বোঝার চেষ্টা করে। এদিকে সেই দুই বোন ট্যানিং সেলুনে চলে আসে সার্ভিস নেওয়ার জন্য। এসে তারা দেখে দোকানের মালিক তার গার্লফ্রেন্ডের সঙ্গে ফোনে ব্যস্ত। সেই ইশারায় জানিয়ে দেয়, তোমরা তো সবই জানো, আমি একটু ব্যস্ত আছি, তোমরা নিজেরাই সার্ভিসটা নিয়ে নাও। যদিও তারা দুই বোন জানতো যে ওই ট্যানিং রুমের মধ্যে কিছু কিছু জিনিস নিয়ে যাওয়া একেবারেই নিষিদ্ধ, তারপরেও তারা একটি জামা কাপড় রাখার স্ট্যান্ড এবং সেই জুসের কাপগুলো ভিতরে নিয়ে যায়। সেগুলো একটা জায়গায় রেখে তারা মেশিনের সমস্ত টেম্পারেচার ফিক্স করে দুজনেই সেখানে ঢুকে পড়ে। এদিকে ওয়েন্ডি ফটোগুলো যত দেখছে সে ভাবছে কেভিনের বলা কথাগুলো সত্যি নয় তো, তাহলে কি এই দুর্ঘটনায় যে কজন বেঁচে গিয়েছিলাম আমাদেরও ধীরে ধীরে এবার মৃত্যু হয়ে যাবে? সাথে কেভিনের কথা মতো যদি এই ফটোগুলো থেকে কোনো ক্লু পেয়ে থাকি তাহলে হয়তো আমি এদের প্রাণ বাঁচাতে পারি। এদিকে ট্যানিং রুমের মধ্যে সেই জুসের কাপ থেকে বরফ গলা জল মেশিনে পড়ায় সেটি শর্ট সার্কিট হয়ে ওই ট্যানিং মেশিনের টেম্পারেচার ধীরে ধীরে কন্ট্রোলের বাইরে অর্থাৎ বাড়তে শুরু করে, যেটা এরা শুরুতে অতটা অনুভব করতে না পারলেও ধীরে ধীরে তাদের কাছে জিনিসটা অসহ্য লাগতে শুরু করে। অপরদিকে ওয়েন্ডি কোনোভাবে আন্দাজ করতে পারে রোলার কোস্টারের যে অর্ডারে সবার মৃত্যু হওয়ার কথা ছিল যদি সেই মতোই সবাই মারা যায় তাহলে এবার নাম্বার ওই দুই যমজ বোনের। এবার সকালেই তো একটা চিরকুটে সেই দুই বোনের নাম্বার রেখে দিয়েছিল, কিন্তু যেহেতু এরা দুজন সেই মেশিনের মধ্যে ছিল তাই ফোনের আওয়াজও তারা শুনতে পায় না। এদিকে সেই মেশিন খারাপ হয়ে যাওয়ার ফলে ভেতরের টেম্পারেচার ধীরে ধীরে এতটাই বেড়ে যায় যে এবার তারা বিষয়টা বুঝতে পেরে সেখান থেকে বেরোনোর চেষ্টা করে, কিন্তু শত চেষ্টা করেও তারা সেখান থেকে বেরোতে পারে না। এদিকে টেম্পারেচার আরো বাড়তে থাকে আর তারাও যন্ত্রণায় ছটফট করতে শুরু করে। কিছুক্ষণ পরে তাপমাত্রা এতটাই বেড়ে যায় যে তারা দুজন ওই মেশিনের মধ্যে আগুনে পুড়ে পুরো ঝলসে মারা যায়। পরদিন তাদের দুজনের আত্মার শান্তি কামনায় সকল ছাত্রছাত্রীরা সেই শেষ কাজে আসে। তবে সেখানেও ওই ফ্র্যাঙ্কি নামক ছেলেটি আবারও জুলিকে ভুলভাল কথা বলায় জোরে একটা থাপ্পড় খায়। মানে কিছু লোক থাকে এমন, কোথায় কি বলতে হয় সেটা আর কি বোধ নেই। যাই হোক, এই সব কিছুর শেষে কেভিন যখন ফিরছিল তখন তাকে ওয়েন্ডি ফোন করে জানায় জেসনকে একবার হাই বলে যাবে না। তখন সে ডান দিকে তাকিয়ে দেখে ওয়েন্ডি জেসন এবং ক্যারির সমাধির সামনে বসে আছে। এরপর তারা দুজনেই একে অপরের গার্লফ্রেন্ড এবং বয়ফ্রেন্ডের প্রতি শ্রদ্ধা ও সহানুভূতি জানায় এবং তারা লক্ষ্য করে এক প্রকার অদ্ভুত ঝড় তাদের পাশ থেকে যেন বেরিয়ে গেল। এবার ওয়েন্ডি কেভিনের কথা মতো ইন্টারনেট সার্চ করে যে সমস্ত জিনিস বার করতে পেরেছে সেটা তাকে জানায়। সে বলে
বলে 180 ফ্লাইট বিস্ফোরণের ঠিক 1 বছর পর এই 180 রোড নাম্বারেও একটা বড় দুর্ঘটনা হয়েছিল। আর সেদিন মেলায় আমি যে ফটোগুলো তুলেছিলাম তার প্রত্যেকটাতেই কে কিভাবে মারা যাবে তার ক্লু লুকিয়ে আছে, যদি এই সমস্ত ঘটনা সত্যি হয়তো। কেভিন শুরুতে পুরো জিনিসটা বিশ্বাস করতে চায় না, কারণ সেভাবে হ্যাঁ আমি তোমায় এই সব কথা বলেছিলাম ঠিকই, কিন্তু তার মানে এই না যে তাদের মতো আমাদের সঙ্গেও একই জিনিস ঘটবে। কিন্তু শেষমেশ সেই ফটোগুলো দেখে সে ধীরে ধীরে সবকিছু বিশ্বাস করতে শুরু করে। এবার তারা দুজন বাড়ি ফেরার পথে নেক্সট কি করবে সেটা নিয়ে কথা বলে। আর মৃত্যুর অর্ডার অনুযায়ী পরবর্তী নাম যেহেতু ফ্র্যাঙ্কির, তাই তার ফটোটা দেখে বুঝতে চেষ্টা করে যে সে কিভাবে মারা যেতে পারে। যদিও তখনই বেখেলে একটা ট্রাকের সঙ্গে অ্যাক্সিডেন্টই হয়ে যাচ্ছিল, কিন্তু তারা গাড়িটা কোনো রকমে বাঁকিয়ে নেয়। এবার তারা ঠিক করে একটা রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে নিই, তারপর বাড়ি গিয়ে এগুলো নিয়ে ভাববো। এবার যখন তারা ওই রেস্টুরেন্টের পাশে এসে দাঁড়ায় তখন থেকেই তার আশেপাশে কিছু খারাপ প্রভাব ওয়েন্ডি লক্ষ্য করে এবং বুঝে যায় যে পরবর্তী ক্লু হলো তোমার নিজের কন্ট্রোলেই নিজের মৃত্যু। এরপর একটি ট্রাককে দেখে, অজান্তেই সেটি অতিরিক্ত পেছন দিকে চলে আসছে। এটা দেখতে পেয়ে ওয়েন্ডি ঝটপট ট্রাকটাতে হাত দিয়ে মেরে তাকে থামতে বলে দেয়। সেটা থেমে গেলেও পেছনের উঁচু রাস্তা থেকে সেই বড় ট্রাকটি ড্রাইভার ছাড়াই গড়িয়ে গড়িয়ে তাদের দিকে আসতে শুরু করে। এটা তারা দেখতে পেয়ে তো নিজেদের গাড়ি থেকে বেরোতে চাইলে সামনে পেছনে এবং পাশে গাড়ি থাকার কারণে সেখান থেকে বেরোতেই পারে না। অপরদিকে ভাগ্যক্রমে সামনের গাড়িতেই ছিল সেই ফ্র্যাঙ্কি নামের ছেলেটি। তারা দুজন আর কোনো উপায় না পেয়ে গাড়ির সামনের কাঁচ ভেঙে বেরিয়ে এসে তাদের নিজের প্রাণ বাঁচায়। তবে সেই বড় ট্রাকটি বাকি গাড়িগুলোকে পিছিয়ে দিয়ে সামনে থাকা ফ্র্যাঙ্কের গাড়িতে এসে ধাক্কা মারে এবং খুব বিভৎসভাবে ফ্র্যাঙ্কের মৃত্যু হয়ে যায়। যেহেতু বিষয়টা অত্যন্ত দৃষ্টিকটু তাই আমি ব্লার করেই তোমাদের সামনে উপস্থাপন করলাম। এবার ওই দুর্ঘটনার পরে ওয়েন্ডি ভেবেই নেয় যে এই শহর ছেড়ে সে চলে যাবে, কিন্তু কেভিন তাকে বাধা দেয় এবং বলে তুমি চলে গেলেই কি সবকিছু ঠিক হয়ে যাবে? এমনটা নয়, সুতরাং বাকি মানুষরা কিভাবে আমরা বাঁচাতে পারি সেই চিন্তা করা উচিত। এরপর তারা দুজনে বাড়ি ফিরে কম্পিউটারে থাকা সমস্ত ফটো দেখে পরপর বোঝার চেষ্টা করে যে কার ফটোতে ঠিক কি ক্লু লুকিয়ে আছে। ইতিমধ্যে ক্যারির ফটো সামনে আসায় কেভিন একটু ধীর স্বরে বলে আমি ভেবেছিলাম এই গ্র্যাজুয়েশন পার্টির পরেই ওকে বিয়ের প্রস্তাব দেব। এটা শুনে তো ওয়েন্ডি বেশ অবাক হয়, কারণ সেই মেলাতেই ক্যারি নিজে জানিয়েছিল যে এই গ্র্যাজুয়েশন পার্টির পরে সে কেভিনকে ছেড়ে দেবে এবং এরা দুই বান্ধবী সবসময় ভাবতো কেভিন হয়তো একটা বাজে ছেলে। সুতরাং কারোর বাইরেটা দেখে তার মনের ভিতরে ভাবকে বিচার করা একদম উচিত নয়। এরপরেই তারা সেই লুইসের ফটোটা দেখতে পায় যখন সে ওই হ্যামারের গেমটা খেলছিল। তখনই কেভিন বলে ওঠে এই ফটোতে সুলতানস লেখা আছে আর লুইসের ফুটবল টিমের নামও সুলতানস। তাই এই ক্লুতে যাই বোঝাক পরবর্তী দুর্ঘটনার আগে আমাদের লুইসের কাছে গিয়ে তাকে বিষয়টা জানানো দরকার। কিন্তু এবার যখন তাদের নিজেদের ফটো দেখার পালা আসে তারা একটু ভয় পেয়ে যায় এবং বলে আমরা নিজেদের মৃত্যু কিভাবে হবে সেটা এই মুহূর্তে দেখতে চাই না, কারণ এত কিছুর পরে এখন আর সত্যিই ভালো লাগছে না নিজের মৃত্যুটা দেখতে। পরদিন সকালেই যথারীতি তারা লুইসের সেই ট্রেনিং সেন্টারে পৌঁছে যায় যেখানে সে তার বাকি ফুটবল টিম মেম্বারদের সঙ্গে জিম করছিল। কেভিন এবং ওয়েন্ডি তাদের রিসার্চ করা সমস্ত জিনিস লুইসকে বোঝানোর চেষ্টা করে এবং বলে যে মৃত্যুর অর্ডার অনুযায়ী এবার তোমার নাম্বার, আর তোমার ফটোতে এমন সব ক্লু লুকিয়ে আছে যে অনুযায়ী এমন কোনো লোহার ডাম্বেল ভরা জায়গা থেকে তোমার একদমই দূরে থাকা দরকার। কিন্তু সে এতটাই অবুঝ যে এদের কথা কোনোভাবেই বিশ্বাস করতে রাজি হয় না এবং বারবার সেখান থেকে চলে যেতে বলে। ততক্ষণে এদিকে ওয়েন্ডি বুঝে যায় যে মৃত্যু যে কোনো মুহূর্তে তার চাল চালতে পারে, কিন্তু শত চেষ্টার পরেও লুইসকে বোঝানোই যাচ্ছে না যে তাদের সমস্ত কথাই সত্যি। একটু পরে সে এমন একটি জায়গায় গিয়ে জিম করতে বসে যার উপরে দুটি বড় বড় তলোয়ার রাখা ছিল, যেটা দেখে এরা দুজন ভীষণ ভয় পায় যে ওটার মাধ্যমে না এর কোনো দুর্ঘটনা ঘটে। এরা যত মানা করছে সে তত জোরে জোরে ওই মেশিনে ব্যায়াম করতে শুরু করে। একটু পরে সে রাগের মাথায় এত জোরে মেশিনটা টান দেয় যে মেশিনের দুটো বড় বড় লোহার অংশ হালকা হয়ে তার পুরো মাথায় আঘাত করে এবং সে ওখানেই মারা যায়। এবার সেখান থেকে বেরিয়ে ওয়েন্ডি নিজেই নিজেকে দোষ দিতে থাকে, হয়তো আমার কারণেই এদের সকলের মৃত্যু হচ্ছে, আমি যদি এদের কাছে না থাকতাম তাহলে হয়তো এরা এমন কিছুভাবে মরতই না। তখন কেভিন তাকে বুঝিয়ে বলে এমন কিছুই না, মৃত্যু নিজের নিয়মে তার খেলা খেলছে, এখানে তোমার কোনো হাত নেই। এরপর মৃত্যুর অর্ডার অনুযায়ী ইয়েন এবং এরিনের পালা ছিল। আমরা দেখি সেদিন রাতের নাইট শিফটে একটি শপিং মলে দুজনে কাজ করছে আর হয়তো আর কিছুক্ষণ কাজ করলেই তারা বাড়ি ফিরতে পারবে। সেই সময়ে ওখানে হাজির হয় কেভিন এবং ওয়েন্ডি। এরা তো সেই একইভাবে প্রথম থেকে সবকিছু এদেরকে বুঝিয়ে বলে, কিন্তু এরা যেহেতু ভীষণ প্র্যাকটিক্যাল অর্থাৎ বাস্তববাদী মানুষ তাই অলৌকিক জিনিসে খুব একটা বেশি বিশ্বাস করতে চায় না। এটা শুনে ইয়েন জানায় নিউটনের তৃতীয় সূত্র জানো তো, প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে। তাই আমরা যদি মৃত্যুকেই বোকা বানিয়ে তাকে আমাদের মারতে দেবার আগেই নিজেরাই নিজেদের মেরে দিই তাহলে কিন্তু এতে মৃত্যু ভয় পেয়ে যেতে পারে। কিন্তু সে তো তার মতন একটা কথা বলে দিল। এদিকে মৃত্যু যে সেভাবে কাজ করে না সেটা তাকে বোঝায় কে। এদিকে বাড়ি যাওয়ার জন্য তারাও নিজেদের একের পর এক কাজ সারতে শুরু করে আর ওয়েন্ডি আর কেভিনও তাদের বিভিন্নভাবে বোঝায় যে এই ফটোগুলো অনুযায়ী তোমাদের দুজনকে এক্ষুনি কোনো নিরাপদ স্থানে চলে যাওয়া উচিত। সেই সঙ্গে আমরা লক্ষ্য করি ওই ছোটোখাটো কাজগুলোর মধ্যেই এমন কিছু ভুল থেকে যাচ্ছিল যেগুলোর ফলে তাদের মৃত্যু হতে পারে। সেই একটা ছোট্ট ভুল থেকেই ওখানে রাখা একটা জিনিসপত্র বহন করা গাড়ি অটোমেটিক স্টার্ট হয়ে যায় এবং সেটি ধীরে ধীরে সামনের দিকে
এগিয়ে যেতে থাকে। ফাইনালি গাড়িটা যখন একটা হাতুড়ি ভরা জায়গায় এসে ধাক্কা মারে তখন সেই কিছু হাতুড়ি তার গিয়ারের মধ্যে পড়ে যায়। এরপরে পুরো বোর্ডটাকেই মেশিনটা তুলে সামনের দিকে এগোতে থাকে। ফাইনালি সেটা যখন একটা বড় দেয়ালে ধাক্কা মারে তখন তার আঘাতে ওপরে রাখা বেশ কিছু কাঠের টুকরো তাদের উপর ঝরঝর করে পড়তে শুরু করে এবং সেই মুহূর্তে ইয়েনকে তারা বাঁচিয়ে নিতে পারলেও দুর্ঘটনা চক্রে সেই পেরেক মারা মেশিনটা এরিনের পেছন থেকে এমনভাবে চালু হয়ে যায় যাতে করে তার মাথার পেছন দিক দিয়ে সমস্ত পেরেক এপার ওপার হয়ে যায়। এই ঘটনার পর এরিনের বয়ফ্রেন্ড ভীষণ রেগে যায় ওয়েন্ডি এবং কেভিনের উপর। এবার সেদিন যেহেতু মলে তারা তিনজন ছাড়া আর কেউ ছিল না তাই সকলকেই পুলিশ স্টেশনে ডাকা হয়। ওয়েন্ডি তার সঙ্গে ঘটে যাওয়া সমস্ত বিষয় পুলিশকে বুঝিয়ে বলে একদমই সেই 180 ফ্লাইট দুর্ঘটনার শুরু থেকে একদম শেষ পর্যন্ত। কিন্তু পুলিশরা তার একটাও কথা বিশ্বাস না করে এক প্রকার মাথা খারাপ ভেবেই তাকে ছেড়ে দেয়। এবার যেহেতু মৃত্যুর অর্ডার অনুযায়ী ইয়েন এবং এরিনের মধ্যে ইয়েন বেঁচে গিয়েছিল তাই এরপর কে মারা যাবে সেটাই এরা বুঝতে পারছিল না। পরের দৃশ্যে আমরা দেখি ওয়েন্ডির বোন জুলি সেন্টেনিয়াল পার্টিতে যাওয়ার জন্য তার দিদার দেওয়া সেই লাকি ব্রেসলেটটা ওয়েন্ডির কাছ থেকে অজান্তেই নিয়ে যায়। যদিও ওয়েন্ডি ঘুমিয়ে থাকার কারণে বিষয়টা বুঝতে পারে না। এবার ঘুম ভাঙার সাথে সাথেই সে কম্পিউটার স্ক্রিনে একটি জিনিস দেখে চমকে যায়। সেদিন রোলার কোস্টারের পেছনের সেকশনে তার বোন জুলি এবং তার বোনের এক বান্ধবীও বসেছিল। অর্থাৎ ইয়েন মারা যাওয়ার পরে এবার তার বোনের পালা। এরপর যখন সে ব্রেসলেটটা দেখতে পায় না তখন নিচে তাকিয়ে দেখে গাড়িতে করে তার বোন বন্ধুদের সাথে ওই রাতে পার্টিতে চলে যাচ্ছে। তাকে ফোন করলেও ফোনেও পাওয়া যাচ্ছিল না। এবার সঙ্গে সঙ্গে সে কেভিনকে ফোন করে। কেভিন শুনেই জানায় যে আমি তো ওই পার্টিতে সিকিউরিটির কাজ করছি আজ রাতে, তোমার বোনকে দেখতে পেলেই আমি বাড়ি যাওয়ার জন্য বলে দেবো। তবে কেভিন তখন একটা কথা জানায়, এবার সঠিক সময় এসেছে আমাদের নিজের ফটোগুলো দেখে বোঝার যে আমাদের মৃত্যু কিভাবে হতে চলেছে। সেই অনুযায়ী ওয়েন্ডি কম্পিউটার খুলে তাদের ফটোগুলো দেখতে থাকে এবং বুঝতে পারে যে ওয়েন্ডির টি শার্টে ইয়েন শব্দটি লেখা আছে, তাই তার মৃত্যু হয়তো ইয়েনের কারণেই হতে পারে। আর কেভিনের মুখে অনেক বেশি ক্যামেরার ফ্ল্যাশের আলো পড়েছে, অর্থাৎ হয়তো কোনো আতশবাজি বিস্ফোরণেই তার মৃত্যু হতে পারে। এরপর ওয়েন্ডি আর বাড়িতে না থেকে বেরিয়ে পড়ে তার বোনকে বাঁচানোর জন্য সেই পার্টির উদ্দেশ্যে। এদিকে সত্যি কেভিন দেখতে পায় যে ওই পার্টিতে আতশবাজির বিশাল আয়োজন হয়েছে, তাই সে যেখানেই ছোটখাটো আগুন দেখতে পাচ্ছে সেটা তাড়াতাড়ি নিভিয়ে দিচ্ছিল। ফাইনালি কেভিন জুলিকেও দেখতে পায় এবং তাকে সতর্ক করার জন্য বোঝাতে যায়, কিন্তু জুলি কোনো কথাই না শুনে সেখান থেকে দূরে ছুটে পালিয়ে যায়। ওদিকে ওয়েন্ডিও সেখানে এসে উপস্থিত হয় আর কিছুক্ষণের মধ্যেই আতশবাজি ফাটানো শুরু হয়ে যায়। এদিকে কেভিন দৌড়াচ্ছে জুলিকে আটকানোর জন্য, কারণ যে কোনো মুহূর্তে জুলির মৃত্যু হতে পারে। আর সেটা দেখতে পেয়ে ওয়েন্ডিও তাদের পেছনে দৌড়ে যায়। অপরদিকে দুটি ছেলে চালাকি করে ঘোড়ার পায়ের কাছে বাজি ফাটালে ঘোড়াটি লাগাম ছেড়ে ওই ভিড়ের মধ্যে দিয়ে দৌড়াতে শুরু করে। দুর্ঘটনা চক্রে ঘোড়ার দড়িটি জুলির গলায় খুব বাজেভাবে আটকে যায় এবং তাকে ওইভাবেই টানতে টানতে ঘোড়াটি নিয়ে যেতে থাকে। এরা দুজন তার পেছনে দৌড়ে জুলিকে বাঁচানোর জন্য চেষ্টা করে। আর একটি ধারালো বস্তুতে জুলির প্রাণ প্রায় চলেই যেত। কেভিন বুদ্ধি করে একটি তলোয়ারের আঘাতে দড়িটা কেটে ফেলে এবং জুলিকে প্রাণে বাঁচিয়ে নেয়। এবার সেই মুহূর্তে আর দেরি না করে ওয়েন্ডি জুলিকে জিজ্ঞাসা করে, ওই দিন রোলার কোস্টারে তোমার সাথে আর কে বসেছিল? এই উত্তর দেওয়ার আগেই ঘোড়ার আঘাতে একটা পোস্টার সজোরে এসে পেরি নামের এই মেয়েটির শরীরে ঢুকে যায়। অর্থাৎ এরা বুঝে যায় ওদিন জুলির সাথে এই পেরি নামক মেয়েটি ছিল। এরপর তো তারা তিনজন ওই আহত অবস্থায় দৌড়ে বেরিয়ে আসার চেষ্টা করে, কিন্তু একটু বাদে ইয়েন সেখানে এসে উপস্থিত হয় এবং সকলকে মারার হুমকি দেয়, কারণ সে মনে করে এটা কোনো অলৌকিক ঘটনা নয় এবং এরাই পরিকল্পনা করে তার গার্লফ্রেন্ডকে মেরেছিল। এই অবস্থায় সেই আতশবাজির গাড়িটা কাত হয়ে বিশাল এক বাজির অংশ তার দিকেই ছুটে আসে। সে কোনোভাবে বেঁচে যায় এবং বাজিটা একটা বড় পোস্টারের গোড়ায় গিয়ে বিস্ফোরণ হয়। এটা দেখে সে ভেবেছিল হয়তো তার প্রাণ বেঁচে গেল এবং তিনজনের সেই সমস্ত কথা মিথ্যে ছিল, কিন্তু তেমনটা একদমই নয়। মৃত্যুর অর্ডার অনুযায়ী যেহেতু ইয়েনেরই এবার পালা ছিল, তাই বড় পোস্টারটি তার মাথায় পড়ে সে সেখানে খুব বাজেভাবেই মারা যায়। এবার দৃশ্য বদলায় এবং আমরা চলে যাই আজ থেকে প্রায় 5 মাস পরে একটা মেট্রো রেলের দৃশ্য, যেখানে ওয়েন্ডি তার বন্ধুদের সঙ্গে কোথাও একটা যাচ্ছে। কিছুটা বাদে তার মনে আবারও কিছু সন্দেহ জন্মায়। সে বলে পরের স্টেশনে আমি নেমে যাব, কিন্তু নামার আগেই দেখে তার বোন জুলি সেখান থেকে মেট্রোতে উঠছে। এরপর ওয়েন্ডি তার বোনকে এক্ষুনি দেখা ওই খারাপ মনোভাবের বিষয়ে জানায়, কিন্তু তার বোন বলে সব কিছু ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। আজ থেকে প্রায় 5 মাস আগে কেভিন এবং আমি দুজনেই এইসব থেকে বেরিয়ে এসেছি, তাই তোমারও উচিত এই সব কিছু ভুলে জীবনে হাসি খুশিভাবে বেঁচে থাকা। একটু এগিয়ে তারা দেখতে পায় ওই মেট্রোতে কেভিনও আছে। তারা জিজ্ঞাসা করলে জানতে পারে কেভিন কোথাও একটা ফুটবল ম্যাচ দেখতে যাচ্ছে। এবার তো ওয়েন্ডি পুরো নিশ্চিত হয়ে যায় যে ওই রোলার কোস্টারে বেঁচে যাওয়ার জন্য আজ আমরা তিনজন এই মেট্রোতেই মারা যেতে চলেছি। এবং যেমন ভাবনা তেমন কাজ, মেট্রোটি লাইন থেকে সরে ভয়ানক একটা অ্যাক্সিডেন্ট হয়। এর ফলে প্রথমে মারা যায় জুলি, এরপর কেভিন জানালা দিয়ে ঘষা দিয়ে বাইরে ছিটকে পড়ে যায় এবং অ্যাক্সিডেন্টের শেষে ওয়েন্ডি তার ভাঙা পা নিয়ে ওই রেল লাইনের উপরে পড়ে থাকতে দেখি। এবং এখানেই শেষ হয় ফাইনাল ডেস্টিনেশন 3 মুভিটির এক্সপ্লেনেশন। পরবর্তী ভিডিওতে ফাইনাল ডেস্টিনেশন 4 মুভিটা এক্সপ্লেন করা হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরের ভিডিওতে।